বস, এটা একটা মেয়ে। তীক্ষ্ণ শকুন চোখজোড়া মুহূর্তে দৃষ্টি ফেরাল। সারা শরীর আবৃত পোশাকে, কেবল তার চক্ষুদয় দৃশ্যমান। হাতের রিভলভারটা আরও চেপে ধরল। ভারিক্কি গলায় বলল, এই ঘন জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে? কিন্তু তার পোষা কর্মচারী ছেলেটা বলল, এটা কম বয়সী একটা মেয়ে বস। সাথে থাকা আরেকজন টর্চের আলো ফেলল মুখে। সাথে সাথে দৃশ্যমান হল কিশোরীর অপরূপ মুখশ্রী। জমিদার পুত্রর সাথে থাকা চেলাপেলারা লোলুপ দৃষ্টিতে দেখছে মেয়েটাকে। তাদের মধ্যে একজন মানিক বলল, কোনো পরিটরি হইব হয়তো। মোশারফ মাথায় গাট্টা মেরে বলল, পাগল হইছস? ওসব পরিটরি বলতে কিচ্ছু হয় না। মানিক মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তাছাড়া এই রাইতের বেলায় এই ঘন জঙ্গলে মাইয়া মানুষ আইব কই থিকা? আর দেখোস না কত সুন্দর। তোজাউনের খাস কর্মচারী ফারুক বলল, ছোট সাহেব, কি কর্ম এইটারে? মানিক বলল, কি করবি মানে? কাইটটা নদীতে ভাসায় দেওয়া লাগব। যদি কিছু দেইঠা থাকে, কোনো রিস্ক নেওয়া যাবে না। অনুমতির অপেক্ষায় সবাই তুজার মুখের দিকে তাকিয়ে, আর তুজা তাকিয়ে সেই অপরূপ রমণীর দিকে। ফারুক আরেকবার বলল, কি করব ছোট সাহেব? নিয়ে চল। সবাই সমস্বরে বলে উঠল, তুজার অগ্নিদৃষ্টিতে সবাই চুপ হয়ে গেল। মাথা নিচু করে জিপে গিয়ে বসল। তুজা পিস্তলটা ফারুকের কাছে দিয়ে মেয়েটাকে কাঁধের উপর ফেলে জিপে নিয়ে বসাল। জ্ঞান ফেরেনি, হেলে পড়ছে বারবার। জঙ্গলের সরু রাস্তা ধরে জিপ ছুটিয়ে বাড়িতে ফিরছে তুজা। পথিমধ্যে একবার গাড়ি থামিয়েছিল, আবার গাড়ি ছুটিয়ে বাড়ির দিকে রওনা হল। গ্রামের ঠিক মাঝখানে জমিদার বাড়ি। ফজরের আজান পড়ে গেছে। ভোরের আলো ফোটার আগে বাড়িতে ফিরতে হবে। তুজা হতাশ। ভেবেছিল জুয়ারদারের লোকেদের কাছে অন্তত অদিতির খবর পাওয়া যাবে। কিন্তু বেধম মারধর আর কয়েকটা লাশ ফেলে দেওয়ার পরও কেউ স্বীকার করল না। মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। কোথায় অদিতি? নানা চিন্তাভাবনার মধ্যেই গাড়ি এসে চৌধুরী বাড়ির সামনে থামল। এই বাড়ির বড় ছেলে ওয়াহাব চৌধুরীর একমাত্র ছেলে হচ্ছে তুজাউন। ওয়াহাবের ছোট দুই ভাই ঢাকাতে থাকে দীর্ঘদিন। বছরে একবার ঈদুল আজহায় আসে গ্রামে কুরবানি দিতে। সপ্তাহখানেক থাকে আবার চলে যায়। অদিতি গরিব ঘরের মেয়ে। কোনো এক কাজে গ্রামে যাবার পথে অদিতির দেখা পেয়েছিল তুজা। কিন্তু অদিতির সৎ বাবা কোনোভাবেই অদিতিকে বিয়ে দিতে রাজি হয়নি তুজার সাথে। বাধ্য হয়ে তুলে এনেছিল অদিতিকে, কিন্তু ভাগ্য সহায় হল না। এ বাড়ির কাজের লোককে হাত করে অদিতির সৎ বাবা অদিতিকে বাড়ির বাইরে নিয়ে যায়। তারপর 4 দিন কেটে গেছে। অদিতির বাবা বা অদিতির কারোরই খোঁজ মেলেনি। তুজা হন্যে হয়ে খুঁজছে অদিতিকে। কোনো শত্রুপক্ষের ডেরা বাদ রাখছে না খুঁজতে। মেয়েটাকে বাড়ির পেছন দিক দিয়ে বাইজিখানায় পাঠিয়ে দিল। রক্তাক্ত শরীরে বাড়ি ফিরল তুজা। মেহেরজান বেগম তুজার দাদি তসবি পড়ছেন বসে বসে। তুজা গিয়ে মেহেরজানের হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে পড়ল। আমার অদিতিকে খুঁজে পাচ্ছি না দাদি। মেহেরজান তুজার মাথায় হাত বুলিয়ে বলল, সব ঠিক হইয়া যাইব দাদু ভাই। যা, অহন ঘরে যাইয়া ফ্রেশ হ। যা, অমন কত মাগি আইব যাইব। তুজা উঠে নিজের ঘরে চলে যায়। গোসল করে কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা পরল। কাঁধে ঝুলালো ঘি রঙের শাল। শক্তপোক্ত আর পেটানো শরীরে বড্ড মানানসই। মোচড়ানো গোপ আর চাপ দাড়ি হাত দিয়ে বুলিয়ে নিল। এই বাড়িতে এই একজন ব্যতিক্রম চোখের রঙের অধিকারী। তবে এর এই রাজকীয় বেশভূষা, আকর্ষণীয় শরীর আর সৌন্দর্য গ্রামের মেয়েদের পছন্দের নয়, বরং আতঙ্কের কারণ। পরিপাটি হয়ে বাইজিখানায় প্রবেশ করতে ভেসে আসে কারো গোঙানির আওয়াজ। পাহারাদারকে জিজ্ঞেস করল, কে ওখানে? পাহারাদার জবাব দিল, জনাব, কাল রাতের সেই মেয়েটি। বাঁকা হাসল তুজা। প্রস্তুত আছে? উত্তরে হাসল লোকটা। ইশারা দিল ঘর থেকে বের হয়ে যেতে। তুজা ভিতরে গিয়ে দেখল মেয়েটার গায়ের কাদামাটি ধুয়ে পোশাক পাল্টে দিয়েছে কাজের মেয়েগুলো, কিন্তু বেঁধে রেখেছে মুখ আর হাত। পরনে কালো একটি স্লিভলেস মিনি টপ আর হাঁটুর ওপরে একটা স্কার্ট। তুজা মেয়েটার মুখের বাঁধন খুলে দিল। হাত দুটো পিছনে বাঁধা। আপাদ মস্তক দেখল ভালো করে। হাতের বাঁধন খুলে হাত দুটো পলঙ্কের সাথে বাঁধল। পরনের টপটার বোতাম একটা একটা করে সবগুলো খুলে ফেলল। মেয়েটা প্রাণপণে চেঁচাচ্ছে। তুজার সামনে মেয়েটার বক্ষদেশ উন্মুক্ত হয়ে পড়ল। মেয়েটার নগ্ন বুকে তুজা হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার মতোই এক সুন্দর ফুল আমারে ধোকা দিয়া পলাইছে। হেরে তো পাইলাম না, আজকের মতো তোমারে দিয়েই কাজ চালাই কি বলো? একটানে মেয়েটা স্কার্ট খুলে ফেলল।
পুরোপুরি নগ্ন হয়ে পড়ল মেয়েটি তুজার সামনে। তার মেদহীন পেটটায় চুমু দিল তুজা, কামড় বসালো বুকের উঁচু নরম স্থানে। 28 বছরের জোয়ান তাগড়া পুরুষের নিচে পিষ্ট হচ্ছে মেয়েটি। 15 বছরের এক কিশোরী মেয়ে হিংস্র পশুর মতো ছিঁড়ে খেল মেয়েটাকে। বেশ খানিক সময় পার হবার পর তুজা বেরিয়ে গেল। মেয়েটা নগ্ন শরীরে পড়ে রইল বিছানায়। জ্ঞান হারিয়েছে আরও বেশ কিছুক্ষণ আগে। তুজা বাইজিখানা থেকে বেরোলো দুপুরে। তখন মধ্যাহ্ন ভোজের সময়। বাড়ির সবাই খেতে বসেছে। তুজাম বসে পড়ল একটা চেয়ার টেনে। মেহেরজান বেগম চোখ রাঙ্গানি দিয়ে বলল, বৈশস্ত খাওনের টেবিলে আইসস্ত নটি বাড়ির থেকা বলি গা গতর ধুয়ে আইতে পারলি না? ছি ছি ছি, এদের ঘিন্না পিঠ কিচ্ছু নাই, ছ্যাঃ। মেহেরজান বকতে বকতে খাবার ছেড়ে উঠে পড়ল। তুজা মুচকি হেসে খাবার খেতে শুরু করল। ওয়াহাব চৌধুরী তুজার উদ্দেশ্যে বলল, সারা রাত কোথায় ছিলে? তুজা জবাব দেওয়ার আগে মেহেরজান গলা উঁচিয়ে বলল, কই আবার, হেই মাগির খোঁজে গেছিল। আল্লাহ বাঁচাইছে, মাগিরা ভাগছে। কি এমন সুন্দর সুরতের মাইয়া, একটু দেখতাম। তুজা বাঁকা হেসে ঘাড় নাড়াল। দাদির উদ্দেশ্যে বলল, তোমাকে দেখাবো বলেই খুঁজতেছি। অর্ধেক খাবার ছেড়েই তুজা উঠে পড়ল। বেসিনে হাত ধুয়ে গোপরে যাওয়ার সময় দাদির নাকে আলতো করে টিপ দিয়ে বলল, ও সুন্দরী ঠিকই, তবে তোমার চেয়ে বেশি না, বলে হাসতে হাসতে ওপরে চলে গেল। ওয়াহাব চৌধুরী ডেকে বললেন, কিছুক্ষণের মধ্যে আমার ঘরে এসো, জরুরি কথা আছে তোমার সাথে। তুজার মা লতিফা চৌধুরী ওয়াহাব চৌধুরীর উদ্দেশ্যে বলল, ছেলেটা বড্ড বেপরোয়া হয়ে যাচ্ছে না বলুন? ঠিকই আছে, বেপরোয়া হয়নি। ও গ্রাম প্রধানের ছেলে, ভবিষ্যৎ মেয়র। ওর ঘর কোনো স্বভাব মানায় না লতিফা। ও হলো চিল, যে মুক্ত আকাশে উঠতে পছন্দ করে। লতিফা তেতে উঠল। হ্যাঁ, তা মানাবে কেন? চারিদিকে যে মেয়েদের সর্বনাশ করে বেড়াচ্ছে, সেই খেয়াল কি আছে আপনার? তুমি মা হয়ে নিজের ছেলেকে এভাবে বলতে পারো? লতিফা কথা বলতে বলতে কেঁদে ফেলল। মেহেরজান বেগম সোফায় বসে পান সাজাচ্ছে। লতিফাকে উদ্দেশ্য করে বলল, অত আঁচলের মধ্যে ভরে রাখলে কি পোলা মানুষ করা যায়? বড় ঘরের ছেলে, একটু আধটু রঙ্গফূর্তি করবই, এইটা তো তেমন দোষের কিছু না। লতিফা শাশুড়িকে বললেন, আপনাদের আশকারা পেয়েই ছেলেটা আমার সংসারই হল না, নয়তো। মেহেরজান ঝঙ্কার দিয়ে উঠল, চুপ কর। উহু, কি চোপা হয়েছে মাগির ঝির। এর মধ্যে এক গ্রামের লোক এসে দাঁড়াল। প্রধানবাবু? লোকটা খুব হাঁপাচ্ছে, মনে হচ্ছে অনেক দূর দৌড়ে এসেছে। হাঁপাতে হাঁপাতে বলল, প্রধানবাবু, ছোট সাহেবরে বলেন না আমার মেয়েটারে ছাইরা দিতে। ওয়াহাব চৌধুরী বড় বিরক্ত হলেন। সে আমি কথা বলবো তুজার সাথে, এখন যাও তো বাপু, যাও। সাইফ উদিতিকে বারবার জিজ্ঞেস করছে কাঁদছো কেন, কিন্তু উদিতি কিচ্ছু বলছে না, এমনকি কান্নাও থামাচ্ছে না। সাইফ বিরক্ত হয়ে বলল, এখন যদি কান্না না থামাও, আমি জামাকাপড় খুলে এখানে দাঁড়িয়ে থাকব তোমার সামনে। সাথে সাথে কান্না থেমে গেল অদিতির। সাইফ একটা একটা করে শার্টের বোতাম খুলছে। অদিতি বলছে, না 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 না, আমি আর কাঁদব না, বলছি বলছি। বলতে থাকো, তোমার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি খুলতে থাকব, তাই যত দ্রুত সম্ভব কথা শেষ করো। অদিতি দ্রুত বলল, আসলে আপনার মা বলেছে কাল থেকে যেন আমি শাড়ি করি। সাইফের শার্ট খোলা শেষ, প্যান্টের বাটন খুলতে খুলতে বলল, এতে কান্না করার কি আছে? অদিতি অবাক হয়ে দেখছে সাইফের কাণ্ড। এ কি, আপনি এখনো খুলছেন কেন? বলে দিয়েছি তো। আমার মনে হয় না এটা কোনো কান্না করার কারণ হতে পারে। এই, আমি প্যান্ট খুললাম। অদিতি দুহাতে চোখ ঢেকে বলল, না খুলবেন না দয়া করে, আমি এজন্যই কাঁদছিলাম যে আমি শাড়ি পরতে। অদিতির কথা শেষ হওয়ার আগেই সাইফ নিজের পরনের প্যান্ট অদিতির ওপর ছুঁড়ে মারল। অদিতি জোরে চিৎকার করে উঠল, সাইফের ভিতরে একটা 3/4 প্যান্ট পরা ছিল। অদিতি সেটা না দেখেই চিৎকার করেছে। চিৎকার বন্ধ করতে সাইফ অদিতির মুখ চেপে ধরতে গিয়ে অদিতির উপর পড়ে। অদিতিও প্রাণপণ চেষ্টা করে চোখ ছাড়াতে। চিৎকারের শব্দ পেয়ে আঞ্জুমান, সাইরা, নদী দৌড়ে আসে। সবার আগে আসে আঞ্জুমান। কি হলো বাবু? রুমে এসে নিজের বাবুকে এই অবস্থায় দেখে থতমত খেয়ে যায় আঞ্জুমান। অদিতি বিছানায় শুয়ে, আর অদিতির ওপর সাইফ, তাও আবার ছোট একটা প্যান্ট পরে। আঞ্জুমান রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। বেলজ্জ, বেহায়া ছেলে পেলে, মা নিজ্জত কিচ্ছু নেই।
নদী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মণিমা? আঞ্জুমান রেগে বলে, ফসলের জমিতে ছাগল ঢুকে পড়েছে, যা যে যার ঘরে যা। হ্যাঁ, ছাগল আর ফসলের জমি? সাইফ উঠে দাঁড়ায়। অদিতি হাঁপাতে হাঁপাতে বলল, কি ভাবলেন উনি? সব তোমার জন্য হয়েছে। কে বলেছিল চেঁচাতে? আমি কি এতই সস্তা যে যাকে তাকে আমার? অদিতি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সাইফ ট্রাউজার পরে নিল। শোনো, শুক্রবার আমাদের বিয়ে। অদিতি অবাক হয়ে বলল, সে তো আরও 4 দিন পর। সাইফ মুখ এগিয়ে টিটকরির স্বরে বলল, কেন, বিয়ের জন্য বুঝি তর সইছে না? অদিতি তেতে উঠল, আগে না, এই কদিন আমি আপনার সাথে এক ঘরে রাত কাটাতে পারবো না। নো প্রবলেম, আমি এমনিতেও রাতে বাড়ি থাকি না। অদিতি মিনমিনিয়ে বলল, ডাকাতি করতে যান নাকি? এমনিতে আপনাকে দেখেও তাই মনে হয়। রঘু ডাকাতের বংশধর। সাইফ অদিতির দিকে তাকালো। এবার একটু ভয় পেল মেয়েটা, বেশি বলে ফেলেছে বোধহয়। সাইফ মুখটা অদিতির মুখের কাছে নিয়ে বলল, মুখ দিয়ে খুব কথা বেরোচ্ছে, বিয়েটা হতে দাও, আমি ওই মুখ অন্য কিছু দিয়ে বন্ধ করব। আচ্ছা, বিয়ের আগে কি চুমু খাওয়া যায়? আজ অনেক দিন পর নদী সাইফের প্রোফাইলে ঢুকেছে। প্রোফাইলে সাইফের হাস্যোজ্জ্বল একটা ছবি। গত মাসে দুবাই গেছিল, সেখান থেকেই ছবিটা তোলা। নদী ছবিটাতে ক্লিক করে স্ক্রিনে আনল ছবিটা। সাইফের সাথে অ্যাড নেই তার। প্রোফাইল আনলক বলে চাইলেই প্রোফাইলে ঢুকতে পারে। ছবিটাকে জুম করে দেখছে সে। হাসলে চোখ দুটো কেমন ছোট দেখায় সাইফের। এই ছবিটা যখন নদী প্রথম দেখেছিল, মনে মনে সাইফের পাশে নিজেকে কল্পনা করে লাজে রক্তিম হয়ে উঠেছিল বারংবার। কথাগুলো মনে হতেই চোখগুলো ঝাপসা হয়ে আসে পানিতে। পাতা ফেলতেই মুক্তোর দালার মতো ঝরে পড়ে দুফোঁটা পানি মোবাইলের স্ক্রিনে। সযত্নে সেই পানিটুকু ওড়না দিয়ে মুছে নেয় সাইফের ছবি থেকে। খুব চেষ্টা করছে নিজেকে শক্ত করবার, কিন্তু ওদের সামনে গেলেই তার সব কেমন এলোমেলো লাগে। বিয়ে করে সাইফ খুব গুছিয়ে গেছে দুদিনেই। ছন্নছাড়া থেকে হঠাৎ কেমন কেয়ারিং হাজব্যান্ড হয়ে উঠল। এ সবটা নদী খেয়াল করে। ছোট ছোট কেয়ার, অদিতির হয়ে কথা বলা, অদিতির যত্ন নেওয়া, কোনোটাই চোখ হারায় না নদীর। কিন্তু কিচ্ছু করার নেই তার। মনে মনে ভাবে, আমি অদিতির মধ্যে অত সাহসী নাকি? ও তো সব ছেড়ে ছুড়ে সাইফ ভাইয়ের সাথে চলে এসেছে। আর আমি একই ছাদের নিচে থেকেও মনের কথাটা তাকে বলতে পারিনি। কিন্তু এখন এই বিষ দুর্বিষহ হয়ে উঠেছে নদীর জন্য। ওদের জুটি একসাথে দেখলে কেমন বুকের মধ্যে চিনচিনে ব্যথা হয়। হাহাকারে ভরে ওঠে বুকটা। বাইরে জোরে কোনো শব্দে চমকে ওঠে নদী। মোবাইলের স্ক্রিন অফ করে চোখ মুছতে মুছতে ছুটে যায় ড্রয়িং রুমের দিকে। গিয়ে দেখে আঞ্জুমানের আনা ফুলদানিটা ফ্লোরে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পাশেই ভয়ার্ত চোখে দাঁড়িয়ে অদিতি। নদী বলল, ব্যথা পেয়েছ? এটা পড়ল কিভাবে? অদিতি নদীর কাছে এগিয়ে এসে ভয়ে ভয়ে বলল, আপু, আমি আপনার কাছেই যাচ্ছিলাম, ভুলবশত এটা আমার কাছ থেকে ভেঙে যাচ্ছে। অদিতির চোখের পাতা ভিজে উঠল কথাটা বলতে বলতে। এমনিতেই এই বাড়ির লোকগুলো কেমন একটা, অত দামি ফুলদানিটাও ভেঙে ফেলেছে। নদী ওকে সান্ত্বনা দিতে বলল, আচ্ছা ঠিক আছে, চুপ করো। আঞ্জুমান চেঁচাতে চেঁচাতে এলো, কিসের শব্দ হলো এখানে? অদিতিটি এখানে দেখে আঞ্জুমান আরও জ্বলে উঠল। নিশ্চয়ই এই মেয়েটাই ভেঙেছে আমার অত শখের ফুলদানি। কড়া চোখে অদিতির দিকে তাকাতেই অদিতি নদীর পিছনে লুকিয়ে পড়ল। আঞ্জুমান রেগে বলল, কি করে ভাঙল এটা? মণিমা, আমি পা ফসকে পড়ে গেছিলাম, দেখো না ভেঙে গেল তোমার ফুলদানিটা। আঞ্জুমানের মুখভঙ্গি মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। আহারে, লাগেনি তো তোর কোথাও মা? আর এই মেয়ে দাঁড়িয়ে দেখছ কি? ফ্রিজ থেকে আইস নিয়ে এসো, কোথায় ব্যথা পেয়েছে লাগাতে হবে। না না মণিমা, আমি ঠিক আছি, লাগেনি, তুমি যাও। আঞ্জুমন চলে গেল। নদী অদিতির দিকে ফিরে বলল, এখন বলো তো, আমায় কেন খুঁজছিলে? অদিতি মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, একটা জিনিস লাগত। নদী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? অদিতি এদিক ওদিকে তাকিয়ে বলল, আমার পিরিয়ড হয়েছে, এ বাড়িতে আপনি ছাড়া কারোর সাথে তো সেরকম। ভাইয়াকে বলতে পারতে। অদিতি ভ্রু কুচকে বলে, কাকে? সাইফ ভাইয়াকে, মানে তোমার স্বামীকে। এখন অদিতি কি করে বলবে? তার যে বিয়েই হয়নি এখনো। সাইফ খুব করে সাবধান করেছে যেন কাউকে একথা না বলে, এমনকি নদী আপুকেও না।
নইলে সবাই মিলে অদিতিকে আবার সেই খারাপ জায়গায় জোর করে দিয়ে আসবে। নদী অদিতিকে ডাকতেই অদিতি চমকে উঠল। কি হলো, কোনো সমস্যা? অদিতি দুদিকে মাথা নাড়ল। নদী ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা এসো। কোথায়? কোথায় আবার? আমার ঘরে। নদীর পিছন পিছন অদিতি চলে গেল। রুমে গিয়ে নদী অদিতিকে ন্যাপকিন দিয়ে দিল। মনে মনে খুঁতখুত করছে, কেমন অদ্ভুত লাগল না বিষয়টা। পিরিয়ডের কথা নিজের স্বামীকে না বলে ওকে বলতে এসেছে। অদিতি চলে যেতে নিলে নদী আবার ডাকল। শোনো, দুটো ওষুধ অদিতির হাতে দিয়ে বলল, পেইন কিলার খেয়ে নিও, আরাম পাবে। অদিতি ঘাড় কাত করে চলে গেল। নদীর ঘর পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখা হলো হাবিব চৌধুরীর সাথে। চোখ গরম করে তাকিয়ে আছে অদিতির দিকে, যেন এক্ষুনি খেয়ে ফেলবে। অদিতি ভয়ে দ্রুত হাঁটা শুরু করল। সিঁড়ি পেরিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বুকে হাত দিয়ে জোরে করে শ্বাস টানল। মনে মনে বলছে, এরা এত ভয়ানক কেন? দরজা ছেড়ে পিছনে ঘুরতেই কারো শক্তপোক্ত বুকের সাথে নাকটা ঠুকে গেল। ইস, কি ব্যথা! নাকে হাত দিয়ে ওপরে তাকাতেই দেখল সাইফ ভ্রু কুচকে ওরই দিকে তাকিয়ে আছে। অদিতি একটু পেছনে সরে বলল, সরি। সাইফ একই ভঙ্গিতে দাঁড়িয়ে। কোথায় গেছিলে? নদিয়াপুর ঘরে। জানতে চাইবেন না দয়া করে, আমি বলতে পারবো না। কেন পারবে না শুনি? সাইফ অদিতির দিকে এগিয়ে আসতেই অদিতি দুপা পিছিয়ে গেল। হাতে থাকা ন্যাপকিনের প্যাকেটটা পিছনে লুকিয়ে ফেলল। কিন্তু বিষয়টা সাইফ দেখে ফেলেছে। আরও কাছে এগিয়ে এসে বলল, হাতে কি? কি লোকাচ্ছ দেখি? অদিতি যত পিছিয়ে যাচ্ছে সাইফ ততই এগিয়ে যাচ্ছে অদিতির দিকে। দেখাও, কে এনেছ? না না না, প্লিজ, আমি দেখাতে পারবো না, এটা আমার পার্সোনাল জিনিস, প্লিজ সরে যান। অদিতি দরজার সাথে ঠেকে গেল। সাইফও অদিতির গা ঘেঁষে দাঁড়াল। পিছনে থাকা হাত দুটো দুই হাত দিয়ে সামনে আনতেই অদিতি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। সাইফও ন্যাপকিনের প্যাকেটটা দেখে বোকা বনে গেল। এরকম কিছু যে হবে সেটা সাইফ ভাবেওনি। চট করে অদিতির হাত ছেড়ে দিল। পকেট থেকে মোবাইল বের করে চলে গেল ব্যালকনিতে। মনে মনে ভাবল, এবার একটু হলেও বুদ্ধিমানের কাজ করেছে। হাবিব চৌধুরী অদিতিকে নদীর ঘর থেকে বেরোতে দেখে নদীর কাছে গেল। দরজা খোলাই আছে, তবুও ডাকল, নদী। নদী দিঘির জামাকাপড় ভাঁজ করে দিচ্ছে। হ্যাঁ বাবা, এসো, কিছু বলবে? হাবিব চৌধুরী শক্ত গলায় জিজ্ঞেস করল। ওই মেয়ে তোর ঘরে কি করছিল? ওর মাথা ব্যথা করছিল, তাই ওষুধ নিতে এসেছিল। কেন বলো তো? হাবিব চৌধুরী কণ্ঠ নিচু করে বলল, না এমনি, আবার হয়তো তার স্বামী এসে বলবে ওষুধের বদলে বিষ দিয়েছিস। নদীর হাত থামল। কাপড় হাত থেকে নামিয়ে বাবার মুখোমুখি দাঁড়িয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, মা কি কাল সত্যি অদিতির খাবারে কিছু মিশিয়েছিল? হাবিব চৌধুরী থতমত খেয়ে গেল। সে সচরাচর বড় মেয়ের সামনে মিথ্যা বলে না, কারণ নদী শান্ত স্বভাবের হলেও বেশ বিচক্ষণ। মিথ্যা বললে ঠিক ধরে ফেলে। মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, তুই তো জানিসই কত নামডাক আমাদের পরিবারের। তোর চাচ্চু এদেশের একজন মন্ত্রী, যাকে তাকে কি আর এবাড়ির বউ হিসেবে অ্যালাউ করা যায় রে মা? আর তাছাড়া ভাইজান ভেবে রেখেছিল সাইফের বিয়েটা তোর সাথে দিতে। আমিও তাই চেয়েছিলাম সেক্ষেত্রে, কিন্তু বাবা ওদের বিয়ে তো হয়ে গেছে। এখন মেয়েটার ক্ষতি করাটা বোকামি হবে না বলো? হাবিব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই অত শত ভাবিস না, আসছি আমি। বিকেলে তুজা এসেছে বাবার ঘরে তার সাথে দেখা করতে। নক না করে হুড়হুড় করে ঢুকে পড়া তার স্বভাব। ওয়াহাব চৌধুরী সংবাদপত্র পড়ছিলেন। তুজা বাইকের চাবি দিয়ে কান খোঁচাতে খোঁচাতে রুমে ঢুকল। ওয়াহাব চৌধুরী তুজাকে বহুবার বলেছে কারো রুমে যাতে নক করে ঢুকতে। গরম হয়ে বললেন, তোমাকে কতক্ষণ আগে বলেছি দেখা করতে, এখন সময় হলো? তুজা বিছানায় আধো শোয়া হয়ে বালিশের নিচে রিমোট খুঁজে টিভি অন করবে বলে। যার তার ঘরে তো ঢুকিনি, ঢুকেছি তো তোমার ঘরে। আমার ঘরে আসো আর যার ঘরেই যাও, নক করে আসতে কি খুব অসুবিধে হয়? রিমোটে কাজ না করায় তুজা সেটাকে চাপড় মারছে। বলল, কেন, ঘরে কি ল্যাংটা হয়ে থাকো যে আসার আগে নক করতে হবে, আর কেউ আসছে বুঝে অমনি পোশাক পরে নেবে? এই বালের রিমোট কাজ করে না কেন? ওয়াহাব চৌধুরী ছেলের লাগামহীন কথাবার্তা শুনে প্রসঙ্গ পাল্টাল। এর সাথে তর্কে উনি পারবেন না। তোমাকে কতক্ষণ আগে বলেছি দেখা করতে, এখন সময় হলো? তুজা টিভির দিকে তাকিয়েই বলল, আমি আসলে টিভি দেখতেই এসেছি। তুমি যে ডেকেছিলে এটা তুমি বলার পর মনে পড়ল।
সাউন্ড বাড়িয়ে তুজা টিভিতে 9XM চ্যানেলে চিকনি চামেলি গান ছাড়ল। ওয়াহাব চৌধুরী বিরক্ত হচ্ছে ওর এই ব্যবহারে। ওটা বন্ধ করো, আগে আমার কথা শোনো। তুজার নজর সম্পূর্ণ টিভিতে ক্যাটরিনা কাইফের নাচে। মুখে বলল, বলো, শুনছি তো। আমাদের যে ফ্যাক্টরি আছে সেকে কি ভুলে গেছ? ও বাল, আবার মনে রাখার কি আছে, আর ভুলবও বা কেন? সামনের মাস থেকে তুমি ওটার দায়িত্ব নেবে। তুজা টিভির স্ক্রিনে মত্ত। ওয়াহাব চৌধুরী আবার বললেন, শুনতে পেয়েছ কি বলেছি? তুমি বেঁচে থাকতে আমি কেন অফিসে বসবো? তুমি মরলে না হয় একটা কথা। তুজার মুখ বন্ধ হয়ে গেল। টিভি ছেলে বাবার দিকে চাইল। বলতে বলতে বেশি বলে ফেলেছে বুঝতে পেরে চট করে টিভিটা বন্ধ করে দিল। ওয়াহাব চৌধুরী বিরক্তির স্বরে বলল, আকবরকে বলে দিচ্ছি, ও তোমাকে সব দেখিয়ে দেবে। সামনের মাস থেকে নিয়মিত তুমি ফ্যাক্টরি দেখাশোনা করবে। তুজা মাফলার গলায় পেঁচাতে পেঁচাতে বেরিয়ে গেল। রুমের সামনেই আকবরের সাথে দেখা। তুজা আকবরের চোখ থেকে চশমা খুলে নিজের চোখে পড়ে বলল, শোনো আকবর, অফিসে সব কচি কচি মেয়েদের নিয়োগ দাও। 1 তারিখ থেকে আমি অফিসে বসব। আকবর হাঁ করে তাকিয়ে বলল, কিন্তু স্যার, আমাদের অফিসে কমবয়সী মেয়েদের কাজ দেওয়া তো নিষেধ। তুজা চোখ থেকে চশমা খুলে বাংলা সিনেমার ভিলেনের পার্ট নিয়ে বলল, নিষেধ মানে? কার নিষেধ? কোন লেউড়ার ঘরের লেউড়া নিষেধ করেছে? ওর পাখিটা কাইটটা কঞ্চির মাথায় করে মধ্যে জমিতে রোদে দিলেই অফিসে মেয়ে নিয়োগ আবার চালু হবে। আকবর, তুমি খালি নাম ডাকাও। আগে আপনার বাবা। তুজা খপ করে আকবরের মুখ চেপে ধরল। ভিতর থেকে সব কথাই শুনেছেন ওয়াহাব চৌধুরী। তুজা আগ চোখে একবার রুমের ভিতর দেখে বলল, ছি ছি আকবর, তুমি আমার বাবার সম্বন্ধে এত খারাপ কথা বললে? এসব শোনা লাগে আমার বাবার মৃত্যু হলো না কেন? ওয়াহাব বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তুজা মিনমিন করে বলল, আবার ভুল বলে ফেললাম নাকি? ওয়াহাব আকবরকে বললেন, আকবর, তোমাকে যে জন্য ডেকেছি সেটা শুরু করো। কি ওখানে ফালতু সময় নষ্ট করছো? ওর সাথে কথা বলা মানে জঙ্গলের সাথে জড়াজড়ি করা। এসো। তুজা চলে যেতে নিলে আকবর টেনে ধরলে, আগে আমার চশমাটা। তুজা উপর থেকে নিচ পর্যন্ত আকবরকে দেখে কিছু বলতে যাবে এমন সময় আকবর বলল, আসলে স্যার, এটা 13তম বিবাহবার্ষিকীতে বউ এটা গিফট করেছিল। তুজা চশমাটা দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় সোফায় বসে থাকা মেহেরজানকে একটা উড়ন্ত চুমু দিল। মেহেরজান ওর সাথে কথা বলবে না পণ করেছে নেহাত, নয়তো বাড়িতে আরেক তরফা ঘূর্ণিঝড় হয়ে যেত। বাইকে উঠে বাইক টেনে তুজা চলে গেল হাওড়ের পাড়ে। সেখানে শীতের মরশুমে সেখানে কনকনে বাতাসে মানুষ দাঁড়াতে পারে না। সেখানেই দলবল নিয়ে আড্ডা দেয় তুজা। মানিক আসলো চা নিয়ে। তুজা বাইকে হেলান দিয়ে সিগারেট টানছে। মানিক চা দিয়ে দাঁতের উঁচু পাটি বের করে হেসে বলল, ছোট সাহেব, আমনে অহন আইলেন কেন? আগে আইলে কি তোর বউরে আমার লোকে থাকতে দিতি? মানিক হাসল, লজ্জা পেয়ে। আমি বউ পামু কইতে? এদিকে বিশাল এক কাণ্ড ঘটেছে। তুজা সিগারেটের বাকি অংশ মানিককে দিয়ে বলল, কি? মানিক সিগারেটে একটা টান দিয়ে বলল, মোকসেদ মাস্টারের মেয়ে উধাও। মোকসুইদ্দার মাইয়া শান্তা তো আমগো কালেকশনে নাই। হেইডাই তো কইতাছি ছোট সাহেব। তার মানে এই গেরামে নতুন দল ঢুকছে মাইয়া অপহরণ করার। কোনোভাবে অদিতি ওদের কাছে নাই তো আবার? তুজা সিরিয়াস হলো, ওঠ বাইকে ওঠ, চল জঙ্গলের ভিতর আমগো ফরেস্ট হাউসে যামু। সেদিনের কথা ভুলে গেছেন ভাই? আরেকটু হলে সবাই। মানিকের কথা শেষ হওয়ার আগে তুজার চোখ রাঙানি দেয়। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।